যখন একজন ডাক্তারকে কোনো একটা দূর জেলায় দেওয়া হয় অথবা উপজেলায় দেওয়া হয় তখনই কিন্তু আসলে ডাক্তাররা যেতে চান না, তারা নানান ইস্যু তাদের থাকে। এখন বিষয়টা হয়েছে যে সবাইকে তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে সবাইকে তো ঢাকায় রাখা সম্ভব না বা বিভাগীয় শহরগুলোতে রাখা সম্ভব না। অপারেশন প্ল্যানের যে ওর আন্ডারে বা ওর মাধ্যমে যে খরচ মানে টাকা পাস করে অর্থ বড় ছাড় দিয়ে যে জিনিসপত্র কেনা হয় সেটা কিন্তু এখন হচ্ছে না, পুরোপুরি বন্ধ আছে। এই কারণে কিন্তু আপনার এই কিট সংকটটা দেখা দিয়েছে। দর্শক, স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি মেরি ভয়েসের নিয়মিত আয়োজন মেরি ভয়েস নিউজ রুমে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি স্বাস্থ্য খাতের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। তেমনি বেশ কিছু বিষয় আমরা আজকে নির্ধারণ করেছি আলোচনার জন্য, এবং এই মুহূর্তে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। মেহেদী ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ ভাই। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আপনি নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি চিকুনগুনিয়ার বড় প্রাদুর্ভাবের ঝুঁকিতে বাংলাদেশ, এই ধরনের একটা গবেষণা প্রকাশ হয়েছে। যদিও এটার গবেষণাটা হয়েছিল হচ্ছে ২০২৪ সালের শেষ দিকে, অক্টোবর নভেম্বর ওই সময়গুলোতে। তো সেখানে যেটা বলা হয়েছে যে চলতি বছর অথবা মানে ২০২৫ অথবা ২০২৬-এ চিকুনগুনিয়ার একটা বড় আউটব্রেক হতে পারে। যেটা আসছে যে হসপিটালগুলোতে চিকুনগুনিয়ার পরীক্ষার জন্য যে পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন সেটা আসলে নেই। এই ক্ষেত্রে চিকুনগুনিয়ার চিকিৎসায় কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনি ঠিকই বলেছেন যে আসলে চিকুনগুনিয়া, ডেঙ্গু, আমাদের এই দুইটা রোগ কিন্তু আমাদের ঢাকাবাসী সহ দেশের এখন প্রতিটা জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে। তো আপনি যদি এই ডেঙ্গু আর চিকুনগুনিয়ার পরিসংখ্যানটা একটু দেখেন, আমরা জানি যে ২০১৭ সালে আপনিও জানেন যে একবার বড় ধরনের একটা প্রকোপ দেখা দিয়েছিল। সে সময় কিন্তু মানুষ অনেক ভুগেছিল। আমরা দেখতাম যে এক বছর চিকুনগুনিয়া আর এক বছর ডেঙ্গু, এক বছর চিকুনগুনিয়া এক বছর ডেঙ্গু। করোনার পরে যেটা দেখছি যে আমরা চিকুনগুনিয়ার মধ্যে এখনো যাইনি, তবে ডেঙ্গু আমাদের কিন্তু প্রতি বছরই একটা শনাক্ত রোগী বা আছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাটাও আছে, কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটেছে। তো আমি আপনাকে যদি একটু পরিসংখ্যান দিয়ে শুরু করি, আমি IEDCR আমাদের যে সরকারি রোগ গবেষণা কেন্দ্র, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই বছর সেই প্রতিষ্ঠান বলছে যে ১৮২টা তারা নমুনা নিয়েছে। ৩-৪ দিন আগের রিপোর্ট এটা। ১৮২টা নমুনার মধ্যে ৬৭টা হচ্ছে পজিটিভ চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া এই বছর কিন্তু আমরা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়ে গেছি এবং শনাক্ত হয়ে গেছে। আমরা সেই সব রোগীকেই আসলে ডাক্তাররা চিকুনগুনিয়ার জন্য হচ্ছে পরীক্ষার জন্য পাঠায়, যাদের আসলে মানে স্বাস্থ্যের অবস্থাটা একটু খারাপের দিকে যায়। তখন তারা একটু দেখতে চায় যে আসলে এই রোগীটা কেন খারাপের দিকে যাচ্ছে, এর কি ডেঙ্গু হয়েছে না চিকুনগুনিয়া না যে জিকা। আপনাকে জিকা ভাইরাসেরও কথা আপনাকে মনে রাখতে হবে। আপনি জানেন যে ২০২৪ সালে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে 11 জনের মতো জিকা ভাইরাসে আক্রান্ত। এবং এই যে চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং জিকা ভাইরাস, পাশাপাশি ইয়েলো ফিভার নামে একটা কিন্তু রোগ আছে। এই প্রতিটা রোগের জীবাণুর বহনকারী মশা কিন্তু হচ্ছে এডিস। আপনার এই এডিস মশা হচ্ছে এমন একটা মশা, মানে পৃথিবীকে একে একটা খুব মানে ভয়ঙ্কর প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়। এবং এই প্রাণীর যে জীবাণুগুলো বহন করে, আপনি পাশাপাশি আপনি জানেন যে পাহাড়ি এলাকাগুলো, আমাদের যে দক্ষিণে যে জেলা বিভাগ এবং জেলাগুলো আছে, সেখানে কিন্তু আপনার ম্যালেরিয়াও আছে, এনোফিলস মশা। এখন যেটা হচ্ছে যে এই মশাটা যে এডিস মশা, এই এডিস মশার আপনার একাধারে সে চিকুনগুনিয়া বহন করছে জীবাণু, সে ডেঙ্গু জীবাণু বহন করছে, সে জিকা ভাইরাসও বহন করছে। এখন আমাদের দেশে যেটা হচ্ছে এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের শেষের দিক থেকে কিন্তু আপনি যেটা বলছিলেন যে চিকুনগুনিয়ার মানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং পাশাপাশি কিন্তু আমরা ডেঙ্গুরও সংখ্যাটা বাড়ছে। আমরা যদি আপনাকে গতকালকের প্রতিবেদন বলি, সেখানে আমরা দেখে থাকবো যে ডেঙ্গুর শনাক্ত প্রায় ৩৭০০ জনের মতো কিন্তু
শনাক্ত হয়েছে। এবং আপনাকে যেটা বললাম যে আইইডিসিআর যেটা তারা বলছে যে চিকুনগুনিয়াও 67 জন পজিটিভ, অর্থাৎ 182 জনের 67 হলে 35 থেকে 40% কিন্তু চিকুনগুনিয়া পজিটিভ থাকছে। এখন আপনাকে বলি যে আসলে এই শনাক্তকরণটা আসলেই জরুরি। কিট নেই, আপনি ঠিকই বলেছেন। ডাক্তাররা বলছে যদিও চিকুনগুনিয়ার মধ্যে মৃত্যুর হারটা কম, কিন্তু রোগীদের আসলে খুব মানে কষ্ট ভোগান্তিটা বাড়িয়ে দেয়। আপনি জানেন যে শরীর ব্যথা হয়, অস্থি সন্ধিতে ব্যথা হয় এবং পেশিতে ব্যথা হয় এবং খুব দুর্বলতা লাগে, এবং যে 6-7 দিন যে জ্বরটা মানে জ্বরের মধ্যে দিয়ে যে কম বেশি জ্বর থাকছে, এটার জ্বরের তাপমাত্রা আমরা যতদূর জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের যদি আমি বিভিন্ন প্রতিবেদন আপনি দেখেন সেখানে দেখবেন যে 103, 4, 5। তবে সবচেয়ে বেশি কষ্ট পায়, ভুগে এবং ঝুঁকিতে থাকে এই যে শিশুরা আপনার নবজাতক থেকে 6 বছর বয়সে, এবং পাশাপাশি আমরা যেটা দেখি যে 60 বছরের বেশি বয়স যারা আছে, পাশাপাশি অন্যান্য যারা জটিল রোগে আছে তারা কিন্তু ভুগছে। এখন কিটটা নাই, কিটটা না, কিট সহ শুধু কিট না, আপনি যদি একটু দেখেন কিট ছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন পরীক্ষার অ্যান্টিজেন নাই। আপনাকে যদি আমি একটু বলি, পঙ্গু হাসপাতালে যে অন্যান্য সরওয়ার্ড দিয়ে আছে, সেখানে কুর্মিটোলা আছে, মুগদা, এগুলো আমি কথা বাদ দিলাম, সেখানে রোগীরা যে গিয়ে পরীক্ষা করতে পারে রক্ত। পঙ্গু হাসপাতালের মতো একজন মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়ে সে বেডে বসে আছে, তার থাকা, খাওয়া, টয়লেট সম্পূর্ণ বেডের উপর। সেই রোগীকে যখন বলা হয় যে আপনি রক্ত পরীক্ষার জন্য আপনাকে বাইরে যেতে হবে বা বাহির থেকে, আমাদের এখানে পঙ্গুতে সিস্টেমটা আপাতত নাই, কারণ হচ্ছে রক্তের পরীক্ষার যে অ্যান্টিজেনগুলো নেই সেগুলো কিন্তু নাই। কারণ আপনি জানেন যে এই কিট এবং নানা স্বাস্থ্য পরীক্ষার যে অ্যান্টিজেন, এগুলো এখন কিছু কিছু হাসপাতালে সংকট দেখা দিয়েছে। 5ই আগস্ট আপনি জানেন আমাদের জুলাই গণ অভ্যুত্থান, এরপর কিন্তু যে ওপি যেটা বলা হয় অপারেশন প্ল্যানে, যে ওর আন্ডারে বা ওর মাধ্যমে যে খরচ মানে টাকা পাস করে অর্থ বরাদ্দ ছাড় দিয়ে যে জিনিসপত্র কেনা হয়, সেটা কিন্তু এখন হচ্ছে না, পুরোপুরি বন্ধ আছে। এই কারণে কিন্তু আপনার এই কিট সংকটটা দেখা দিয়েছে। এবং কিট সংকটটা দেখা দেওয়ার ফলে যেটা হয়েছে যে ডাক্তাররাও কিন্তু দামি ঢাকার যে জেনারেল হাসপাতালগুলো আছে, যারা আসলে এই ডেঙ্গি এবং হচ্ছে এই চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের যে উপস্থিতি আছে সেটাও ডাক্তারদের মাথায় রাখতে হয়। তারা আসলে দেখতে চায় যে আসলে এই যখন রোগীটা একটু বেশি খারাপ হয়ে যায়, আপনি জানেন যে এই 3টা রোগেরই কিন্তু মানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, এদের কিন্তু আসলে লক্ষণ উপসর্গ দেখে কিন্তু চিকিৎসা দিতে হয়। সাধারণত প্রথমে তারা প্যারাসিটামল বা অন্যান্য যে ডাক্তাররা বা আরও ভালো জানেন যে তারা আসলে কি উপসর্গ ভেদে যে চিকিৎসা দিবে। তো ডাক্তাররা কিছু কিছু রোগী যখন একটু অবস্থাটা খারাপ হয়ে যায়, তখনই কিন্তু তারা জানতে চায় যে আসলে রোগীটা ডেঙ্গু হয়েছে, চিকুনগুনিয়া না জিকা। যেহেতু 3টা ভাইরাসই, ইয়েলো ফিভারটা আমাদের দেশে এখনো নজরে আসেনি, সেজন্য আমরা এডিস মশা যে অন্য আরেকটা চতুর্থ যে রোগ ইয়েলো ফিভার, এটা আমরা বাদ রাখলাম। এই 3টা জীবাণু রোগী যখন খারাপ হয়ে যায় তখন তারা জানতে চায় চিকিৎসাটা তোকে দিতে হবে। মৃত্যুর হার এই 3টা জীবাণুতে কম বেশি থাকলেও চিকিৎসাটা যদি সঠিকভাবে না দিতে পারে রোগীকে, তা ডাক্তারের কাছে তখন আসলে রোগীটার সেরে ওঠার সুযোগটা কমে যায় এবং হচ্ছে মৃত্যু ঝুঁকিটা অনেক সময় বেড়ে যায়। যেমন ডেঙ্গুতে আমরা দেখছি যে রোগী কিন্তু মারা যাচ্ছে। এখন কিট নেই, এইটা আসলে আমরা যতদূর জেনেছি যে রোগ নিয়ন্ত্রণ শাখার যে স্বাস্থ্য অধিদপ্তর তিনি বলেছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু চিঠি দিয়েছেন মন্ত্রণালয়, যে এই ওপির মাধ্যমে যে কেনাকাটা, সেটা কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু এখনো সাড়া আসেনি। সাড়া না আসলে আসলে আপনি জানেন যে কেনাকাটাটাও হবে না, এবং কেনাকাটা না হওয়ার ফলে কিট এবং অন্যান্য যে স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতালে অ্যান্টিজেনগুলো আছে, এগুলো না হওয়ার ফলে আসলে শেষে কিন্তু ভুগছে আমাদের এই সাধারণ মানুষই। এখানে একটা তথ্য যোগ করি যে চিকুনগুনিয়ার যে টেস্টগুলো যেভাবে হয়, একটা হচ্ছে আরটিপিসিআর আর একটা অ্যান্টিবডি টেস্ট। বেশিরভাগই নেওয়া হয় হচ্ছে অ্যান্টিবডি টেস্টে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা। এখন এখানে যে সমস্যাটা তৈরি হয় যে আপনার হচ্ছে রোগী তো আসলে 7 দিন বা 8 দিন পরে মোটামুটি সুস্থতার দিকেই চলে যায় ধীরে ধীরে, কিন্তু অ্যান্টিবডিতে আপনার অ্যান্টিবডি তো আগে তৈরি হইতে হবে। এই জন্য আসলে পর্যাপ্ত সময়টা আগে তাকে নিতে হয়, 5 দিন বা 7 দিন পরে তখন শনাক্ত হচ্ছে। এই সময় আসলে তখন আসলে কি মানে কিছু করারও থাকে না। আপনাকে যেহেতু বলছি যে আপনি জানেন যে চিকুনগুনিয়া কিন্তু মৃত্যু ঝুঁকিটা কম, কিন্তু রোগীকে আসলে খুব দুর্বল করে দেয়। ব্যথা, পেশিতে ব্যথা, অস্থি সন্ধিতে ব্যথা। এখন ওই
কিটের যে অ্যান্টিবডি তৈরি না হলে তো আপনি ওখানে পজিটিভও পাবেন না। এবং এরপরও কিন্তু আছে যে সকল বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিবডি টেস্টগুলো, র্যাপিড টেস্টগুলো আছে। এখন এই টেস্টগুলোর মধ্যে কিন্তু আপনার কিছু কিছু কিটের শনাক্তকারের কার্যকরী হার 60%, 60%, কিছু কিছু 70%, কিছু কিছু 80%, এরপরও কিন্তু 20-30% বাইরে থাকছে। আরেকটা যেটা বললেন RT-PCR টেস্ট, যেটা পিসিআর মেশিনের মাধ্যমে করা হয়। আপনি জানেন যে আমাদের 2020 থেকে 2022 সালে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ করোনা ঝুঁকিতে ছিল। সে সময় কিন্তু আমাদের বেশ কিছু হাসপাতালে পিসিআর মেশিন কেনা হয়েছিল এবং সেখানেও কিন্তু আসলে কিটটাই সংকট আছে এবং এটা বেসরকারিভাবে কিছু প্রতিষ্ঠানে কেনা আছে। আপনি জানেন যে সেখানে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যায়, 1,500, 2,000, 2,500 পর্যন্ত চলে যায়। সেটা করোনাতে গেছে। এখানে এখন চিকুনগুনিয়ার যে টেস্টটা যখন আপনি করতে যাবেন, তাদের কিন্তু রোগীদের কিন্তু আসলে যে সঠিক চিকিৎসাটা, এটা আসলে ডাক্তাররা উপসর্গ ভেদে চিকিৎসা দেওয়া ছাড়া আসলে কিছু করার থাকে না। এখন সমস্যাটা একটাই দাঁড়াচ্ছে ঘুরে ফিরে, যে কিটটা নেই। কিটটা, হ্যাঁ, সেটা অ্যান্টিবডি টেস্ট হোক অথবা RT-PCR, যদিও বেশিরভাগ হসপিটালগুলোতে RT-PCR এর সুযোগটা আছে, কিন্তু কিটটা নেই। এখন কথা হচ্ছে যে কিটের কথা একটা বলছি, আরেকটা হচ্ছে মশা নিয়ন্ত্রণের যে ব্যাপারটা। মশা তো পুরোপুরি নিধন করা সম্ভব না, নিয়ন্ত্রণ যে করতে হবে, এটা তো সরকারি প্রতিষ্ঠান আছে, কিন্তু হচ্ছে যেটা গবেষকরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন বা সংশ্লিষ্টরা যারাই বলছেন যে এটার আসলে সাধারণ মানুষকে এই দায়িত্বটা নিতে হবে। বলা হচ্ছে যে সাধারণ মানুষের দায়িত্বটা বেশি, যে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার বাসা বাড়ি বা এই ধরনের ব্যাপারগুলো। তো এখানে দুই ক্ষেত্রেই কি আসলে পুরোটাই সাধারণ মানুষের ঘাড়ে দায়টা চাপানো হচ্ছে না? এটা আপনি ঠিকই বলেছেন, একটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং জিকা, তিনটা এই জীবাণুর কিন্তু বহনকারী মশা হচ্ছে এডিস। এখন এডিসের আপনার যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি একটু দেখেন, যেহেতু এডিস মশাই বহন করছে, সেহেতু এডিস মশা যেখানে যেখানে বেশি পাওয়া যাচ্ছে, এখন কিন্তু আপনি দেখবেন যে ঢাকা ছাড়াও কিন্তু বরিশাল বিভাগে আমরা দেখছি সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কারণ এখন তাহলে আমরা বুঝতে পারছি যে এডিস মশা ওখানেও চলে গেছে। ডাক্তাররা বারবারই বলে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, জিকা, যেটাই আমরা নিয়ন্ত্রণে, মানে আমরা রোগের চিকিৎসায় কমানোর জন্য বা রোগীর হার কমানোর জন্য, বারবারই তারা বলে যে আসলে এটা মশা দমন না করলে কিন্তু আসলে এই এডিস মশা নিয়ন্ত্রণ না করলে এই রোগ জীবাণুগুলো মানে রোগীদের হার কমবে না। এখন যেটা হয়েছে, আপনাকে এখানেও আমাকে আবার সেই জায়গায় আসতে হয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা দেখছি যে স্বাস্থ্য অধিদপ্তরের যে এডিস মশার জরিপ প্রতি 3 মাস বা 4 মাস অন্তর অন্তর, বছরে 3 বার বা 4 বার কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর 2 সিটি কর্পোরেশনে করে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। এই জরিপটা কেন করা হয়? এখানে আসলে এডিস মশার ঘনত্ব জানা, ঘনত্বটা মানে আসলে কোন জায়গাটাতে আসলে কোন জায়গায়, এবং তারা কিন্তু আমরা এর আগের বছরগুলোতে দেখেছি, 2024-এর আগে 23, 22, 21 আমরা দেখেছি যে তারা আসলে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা রেড মার্ক করে দেয়, রেড জোন করে দেয়, গ্রিন জোন করে দেয় এবং বিভিন্ন জোন করে তারা বলে যে এই জায়গাগুলোতে আসলে উত্তরের বা দক্ষিণের এই জায়গাগুলোতে বেশি মশা আছে, এডিস মশার উপস্থিতি বেশি আছে, এই জায়গাগুলোতে আসলে বেশি দমনে কাজ করতে হবে সিটি কর্পোরেশন, উত্তর অথবা দক্ষিণ। আমরা দেখছি যে এই গণঅভ্যুত্থানের পর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তাদেরও আসলে ওই যেটা আপনাকে বললাম যে ওপি, অপারেশনাল প্ল্যান বা অপারেশন প্ল্যান, যে এর মাধ্যমে যে খরচটা করা হয় গবেষণার জন্য, জরিপের জন্য, সেই জরিপটাও কিন্তু বন্ধ আছে। যে জরিপটা স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা 2 সিটি কর্পোরেশন মিলে করতো এবং তারা জানতো যে আসলে কোন জায়গাটাতে মশার উপস্থিতিটা, এবং সেই নির্দেশনা অনুযায়ী সেটা তারা ওই জরিপটা 3-4 মাস করে সেটা তারা প্রতিটা সিটি কর্পোরেশনের একদম টপ টু বটম তারা হচ্ছে ওই তথ্যগুলো দিত, যাতে জানা যেত যে এই জায়গাটাতে আমাকে এখন মশাটা বেশি ফোকাসটা বেশি করতে হবে। এইটা কিন্তু হচ্ছে না, এটা একটা কারণ। আর যেটা হচ্ছে যে এডিস মশার আসলে আমরা যারা শহরে বাস করি, এডিস মশা বাস করে কোথায়?
আমরা বারবারই আমরা শুনছি, আমরা কয়েক বছর ধরে আমরা স্বাস্থ্য অধিদপ্তর বা সিটি কর্পোরেশন যেভাবে বলছে তার এক্সপার্টরা যে এই জায়গাগুলোতে মশা বেশি উপস্থিত, আমরা সেই তাদের বক্তব্যগুলো যখন আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি যে ফ্রিজের নিচে বৃষ্টি হলেই বেড়ে যায়, বৃষ্টি হলেই যে কোনো জায়গায় যে পানি জমে সেখানে কয়েকদিন জমা থাকলেই পানি সেখান থেকে এডিস মশা জন্মন এবং বংশবৃদ্ধি করে এবং তখনই আসলে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপটা বেড়ে যায় এবং জিকা ভাইরাসের সংখ্যাটা থাকে। এখন যেটা হচ্ছে যে আপনি এই সাধারণ মানুষের গায়ে মানে যদি বলা হয় যে সচেতনতা একটা বিষয় আছে, একটা 100 ভাগের মধ্যে হয়তো 20% বা 25% কাজ করে, কিন্তু এই মশা দমনে কিন্তু আসলে দায়িত্বটা বা নিতে হবে কিন্তু আসলে এই সিটি কর্পোরেশনকে, কারণ তারাই আসলে এই মশা দমনে তাদের কাছেই সরকার বাজেট দেয়। আপনি জানেন যে এটা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে কিন্তু ঘুরে ওষুধগুলো বা বরাদ্দ কিন্তু এই ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে আসে এবং তাদেরকেই আসলে এটা দমন দায়িত্বটা নিতে হবে। সাধারণ মানুষের সচেতনতা তো আছে, এটা তো সাধারণ মানুষ জানে এবং তারা কিন্তু আমার জানা মতো তারা কিন্তু করছে। এখন যেহেতু বৃষ্টির সময় ছাদে পানি জমছে, হঠাৎ যারা ছাদ খোলে না বা ঢাকার বেশিরভাগ বড় বড় ভবনগুলোতে যারা আবাসিক ভবন যাদের 10টা 15টা 20টা তারা কিন্তু ছাদ খুলতে দেয় না, অনেকে ছাদ বাগান করে রাখছে, এখন ওখানে পানি জমছে এবং এই যে 3-4 দিন পর পর পানি হচ্ছে, পানি জমছে, একটু কমছে আবার জমছে, এই জায়গাগুলোতে কিন্তু আসলে এটা ঠিক শতাংশের হারটা কম হলেও সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে যারা বাড়িওয়ালা যারা ভাড়াটিয়া তাদেরকে কিন্তু আসলে একটু সচেতন হতে হবে। এবং পাশাপাশি আপনাকে আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু আসলে যেটা আপনি জানেন যে এডিস মশার কিন্তু আপনাকে যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে বরিশাল বিভাগেও কিন্তু এখন ঢাকা না বরিশাল বিভাগে কিন্তু বরিশালে গতকাল আমি যতদূর জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে যে বরিশাল বিভাগে সবচেয়ে ডেঙ্গু বেশি রোগী ধরা পড়েছে এবং সেখানে ভর্তি আছে, একটা অংশ ভর্তি হয় আর তার 2 থেকে 3 গুণ রোগী কিন্তু আসলে বাসা থেকে চিকিৎসা নিচ্ছে। এখন ওখানে তো আর আসলে ওইরকম ভবন নেই, ওখানে কি গাছের যে ছোট ছোট গর্ত আছে বা যে কোনো জায়গা যেখানে পানি জমে এক কথায় সেই জায়গাগুলো তো আসলে এখন নজর কিন্তু দিতে হবে। আমরা কিন্তু এই মশা দমনে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ বা চোখে দেখার মতো আমরা ঢাকা 2 সিটি কর্পোরেশন বলেন, বরিশালে যে মশার বাড়ছে এখানেও আমরা সেই ধরনের দমন প্রক্রিয়া আমরা কিন্তু এখন আমরা দেখছি না, আমাদের নজরে আসেনি। যাই হোক, আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, এটা হচ্ছে যে বদলি পদায়নের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী বা চিকিৎসক যারা আছেন, বিশেষ করে চিকিৎসক এবং কর্মকর্তা, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে বদলি এবং পদায়নের জন্য যে আবেদনগুলো করতে হয় সেটা হচ্ছে অনলাইনে করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরে অযথা ঘোরাফেরা করা এই ব্যাপারে একটু নিরুৎসাহিত করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে ডাক্তারদের বদলি বা পদায়ন, এটা কিন্তু আসলে ইস্যুটা অনেক বা এই ঘটনাটা অনেক পুরনো এবং অনেক মানে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে যে আসলে ডাক্তারদেরকে যখন এক জায়গায় বদলি করা হয় তারা আসলে মানে বদলির অর্ডারটা পাওয়া মাত্রই তারা আসলে অধিদপ্তর বা মন্ত্রণালয় তারা চেষ্টা করে তদবিরের চেষ্টা করে। এখন মানে কেন করে, মানে আমরা যতদূর জানি ডাক্তারদের সাথে কাছাকাছি থেকে বা প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে যখন একজন ডাক্তারকে কোনো একটা দূর জেলায় দেওয়া হয় অথবা উপজেলায় দেওয়া হয় তখনই কিন্তু আসলে ডাক্তাররা যেতে চান না, তারা নানান ইস্যু তাদের থাকে। এখন বিষয়টা হয়েছে যে সবাইকে তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে সবাইকে তো ঢাকায় রাখা সম্ভব না বা বিভাগীয় শহরগুলোতে রাখা সম্ভব না। আবার এটাও সত্য যে মানে চিকিৎসা বিষয়টা এমন একটা বিষয়, আপনি যদি আজীবন একজন চিকিৎসককে একটা জেলায় বা একটা উপজেলা রাখেন সে কিন্তু পারদর্শী হবে না, সে যদি পারদর্শী না হয় সে কিন্তু আবার ভালো চিকিৎসকও হতে পারবে না। ভালো চিকিৎসক না হলে মানে আসলে আমাদের যে এই যে মানে চেষ্টা নানান চেষ্টা যে আমরা গেল সরকারের আমলেও দেখেছি যে তারা বিভাগীয় না মানে বিশেষায়িত হাসপাতালগুলোকে বিভাগীয় পর্যায়ে রেখে এবং জেলা হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকেও তারা শক্তিশালী করার চেষ্টা করছে। তারা বলছে যে যাতে রোগীরা
যে জেলার উপজেলায় কোনো যদি একটা, আমি আপনাকে যদি কুড়িগ্রাম বলি, কুড়িগ্রামের যদি আমি বলি উলিপুর জেলায় যদি স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী থাকে, সে যেন সরাসরি ঢাকায় না আসে, সে যেন সরাসরি কুড়িগ্রাম জেলা একবার দেখা করে যে আসলে কি হয় না হয়, তার উপজেলায় যেন সে ট্রিটমেন্টটা পায়। যদি কোনো জটিল রোগ হয় তখন তাকে হয়তো রেফার, যেটা আমরা বরাবরই দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই চেষ্টাটা কিন্তু আমরা গত সরকারের আমল থেকে, গত পিরিয়ড থেকে আমরা দেখেছি। এখন যেটা হচ্ছে যে ডাক্তারদেরকে বদলি করে দিয়ে, মানে বদলির অর্ডার এরকম উলিপুর, কুড়িগ্রামের বা অন্য কোনো ভুরুঙ্গামারী উপজেলা যখন দেওয়া হয়, তখন কিন্তু আসলে তারা যেতে চান না গিয়ে তারা আসলে এখানে আপনি যেটা বললেন অযাচিতভাবে ঘোরাফেরা, তদবির করার চেষ্টা। তাহলে আসলে বিষয়টা দাঁড়াচ্ছে যে তাদের ডাক্তারদেরও তাদের নিজস্ব কিছু যুক্তি থাকে, তারা যে জায়গায় থাকে। এখন শুধু তো এখানে বিসিএস ক্যাডারে তো শুধু স্বাস্থ্য বিভাগের ডাক্তাররাই আসলে থাকে না, সেখানে কিন্তু একটা উপজেলা যখন, সেখানে কিন্তু আপনি দেখে থাকবেন যে বিভিন্ন অধিদপ্তরের কিন্তু কর্মকর্তারা থাকে, কর্মচারীরা কিন্তু তারা সেখানে বসবাস করে, সেখানে থাকে। এবং বিষয়টা কিছু কিছু ঠিক, এটাও ঠিক যে কিছু কিছু জায়গায় নদী পার হয়ে যেতে হয় অনেকক্ষণ। আমি শুনেছি সেদিনকে এক ডাক্তারের সাথে আমার কথা হচ্ছিল যে তিনি বলছে যে 2 ঘন্টা নৌকায় গিয়ে পার হয়ে সে তাকে উপজেলায় গিয়ে সেখান থেকে দায়িত্ব বিয়ে করে আবার এপারে আসতে হয়। এখন 2-1টা উদাহরণ ঠিক আছে, কিন্তু তাই বলে ঢালাওভাবে যে একদম যে ডাক্তাররা যেতে না যাওয়া, মানে তারা ওখানে না গিয়ে যে শুধু তদবিরের চেষ্টা, এটাও কিন্তু একটা ঘটনাটা ঠিক। এখন যেটা অনলাইনে আবেদন করার মাধ্যমে আসতে হবে। এখন আপনি জানেন যে এই চলতি মাসের শেষে মাঝামাঝির পরে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর যে যাদেরকে পদায়ন করা হবে বা বদলি করা হবে তারা সেখানে যোগদান করতে হবে, এবং যোগদান করার পর তারপর যদি তাদের কোনো অভিযোগ বা তাদের কিছু বলার থাকে, কষ্টের কথা থাকে, তখন কিন্তু তারা আসলে এখানে অধিদপ্তর বা মন্ত্রণালয় যে জায়গাগুলোতে তারা চেষ্টা করবে বা সেই জায়গাগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। এইখানে আমি একটু যোগ করি, মানে আমি সেখানে যেতে চাই না, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি বলছি যে আমার এখানে ভালো লাগছে না। ব্যাপারটা কি এরকম? এখন আপনি, এটা আসলে খুবই একটা জটিল বিষয়। আমি এটা অনেক বছর থেকে কিন্তু ডাক্তারদের এই অভিযোগটা থাকে যে তারা আসলে দিলেই চলে আসার চেষ্টা করে। এখন অন্যান্য, আমি আপনাকে বললাম যে অন্যান্য মন্ত্রণালয়, অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তারাও কিন্তু থাকে ওখানে। মৎস্য আছে, লাইভ স্টক আছে, প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছে, ওখানে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা প্রথমে যারা যোগদান করে তারাও থাকেন ওখানে। আমরা আপনার কৃষি কর্মকর্তারাও থাকেন ওখানে, অন্যান্য যে নিচে যারা তারাও কিন্তু থাকেন। এখন সবাই তো এই অভিযোগটা করে না, তারা কিন্তু চেষ্টা করে, কিন্তু মানে ডাক্তারদেরটা বিষয়টা যেভাবে ঢালাওভাবে সবার সামনে আসে, মানে একজন ধরেন আপনাকে আবারও আমি যদি বলি যে কুড়িগ্রামে যদি আমি সেই উলিপুরের উপজেলার কথাটা বলি, সেখানে যদি দেখেন যে অনেক ডাক্তার উপস্থিত থাকে না, বা মানে বিষয়টা অনেক উপজেলা আছে বা আরো প্রান্তিক পর্যায়ে আছে যারা যেতে চান না, থাকেন না, রোগীরা তখন সেই জেলায় যায়, সেই জেলার হয়তো দেখলো যে সেই অসুখটা তখন বিভাগীয় পর্যায়ে, বিভাগ থেকে এখন এই ধাপে ধাপে আসার চেষ্টার জন্য কিন্তু আসলে সরকার অনেক, আপনি জানেন স্বাস্থ্য সংস্থার কমিশনও কিন্তু এমন তথ্যই বলা হয়েছে যে প্রান্তিক পর্যায়ের যে হাসপাতালগুলো আছে সেগুলোকে কিন্তু শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিন্তু ডাক্তারদের আসলে এই স্বাস্থ্য সংস্থার কমিশনের সাথে আমি লাস্ট আমরা শেষ 2 দিন আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্বাস্থ্য সংস্থার কমিশনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং ডাক্তারদের কথা শুনছিলাম। সেখানে আমি একজন ডাক্তারকে বলতে শুনেছি যে আপনি মানে জুনিয়র ডাক্তাররা যারা আছে, যারা আসলে মানে এই যে এই ঢালাওভাবে যে অনেকে আপনি মেডিকেল অফিসার হিসেবে ঢুকলো, জয়েন করলো, রিটায়ারমেন্টও সেই হিসেবে, আবার অনেককে মানে যে যারা উপজেলায় বা জেলায় থাকছে, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর বাইরে যারা থাকছে তারা থেকেই যাচ্ছে, আর যারা আসছে তারা আসছেই মানে যে একটা গ্রুপ থেকেই যাচ্ছে আর একটা গ্রুপ এই সুযোগগুলো নিচ্ছে। এই বিভাজনটা কমাইতে কিন্তু তারা বলেছে যে আপনি আমাদের সাথে একটু বসেন। স্বাস্থ্য সংস্কার কমিশনের যে সদস্যরা আছে তাদেরকে তারা অনুরোধ করেছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরাও কিন্তু বলেছে যে ঠিক আছে আমরা আপনাদের সাথে বসবো, আপনারা এইভাবে আসেন, তাদের কিন্তু নির্দেশনা দিয়েছে। এখন আসলে এই বিষয়টা কিন্তু আসলে একটু দীর্ঘ একটা, এই সমাধানটা কিন্তু হঠাৎ করেই সমাধান হবে না, কারণ এই সমস্যাটা অনেক বছর থেকে মানে চলে আসছে।
আচ্ছা, এখানে যে বিষয়টা যে মানে আদেশটা দেওয়া হলো অনলাইনে করার জন্য, কিন্তু এটার সুফলটা কি আসলে পাওয়া যাবে? মানে প্রশাসনিক যে সংস্কার ছাড়া এটার কি আসলে কোনো সুফল মিলবে? আপনি কথাটা খুবই ভালো বলেছেন যে আসলে সুফলটা এই যে, কারণ এই অনলাইনে আবেদন করা মানে হচ্ছে যে তাদেরকে সেখানে যেতে হবে, কিছুদিন চিকিৎসা দিতে হবে। এখন যেটা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের মানে এই যে থাকে আসলে চিকিৎসকদের সেখানে অনেক বেশি আনাগোনা, অনেক বেশি ভিড় থাকে, এই জিনিসগুলো কমার কথা, এখানকার একটা বার্ডেন কমার কথা। তো এটা কি আসলে সুফলটা কতটুকু মিলবে? এখন আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে এর উদ্দেশ্যটা কি। এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে সাধারণ মানুষ, আপনাকে আবারও বলতে হয় যে আমি বলি যে প্রান্তিক পর্যায়ে যে সাধারণ মানুষ সেবাটা যাতে ঠিক মতো পায়, সেই জন্যই কিন্তু এটা করা। আপনি জানেন যে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরে কিন্তু আসলে এমন হয় না যে আসলে বদলি হওয়ার সাথে সাথে সবাই মানে বড় শহরগুলোতে, ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে আসার জন্য যে একটা জোট উন্নত, এইভাবে হয় না। ডাক্তারদেরটা যেটাভাবে চোখে পড়ে, আমাদের সবার চোখে আসে, এই জন্যে এই সিদ্ধান্তটা নেওয়া, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের সেবাটা নিশ্চিত করা। তো এখন যেটা বলা হচ্ছে যে এইটা হয়তো অধিদপ্তর মনে করেছে, ডিজি মহোদয় মনে করেছে যে তিনি একটা দেখতে চাচ্ছে যে আসলে এই কোনো ডাক্তারকে যদি কোনো হাসপাতালে বদলি করা হয়, সে যেন সেখানে আগে যোগদান করে, তারপর যোগদানের পর যেন তার যদি কোনো বলার থাকে, তার যদি কষ্টের কথা থাকে, তারপর সে এসে জানাবে, তারপর সেটা আবেদনের মাধ্যমে আসবে। তখন হয়তো অধিদপ্তর যেটা ভালো মনে করে যে আসলে মানে যে সমস্যাটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটাই একটু মানে সমাধান করার জন্য হয়তো ডিজি মহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় হয়তো এই সিদ্ধান্ত দিয়েছে যে যাতে ডাক্তাররা যান এবং রোগীদের সেবাটা করেন। আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট যারা, তাদেরকে হচ্ছে 10ম গ্রেডে উন্নীত করা হচ্ছে। এটা কতটা সময় উপযোগী বলে মনে করেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার যদি আপনি যে নিয়ম, সেটা হচ্ছে যে 1জন ডাক্তার, 3জন নার্স, 5জন হচ্ছে থাকবে, মেডিকেল টেকনোলজিস্ট থাকবে। এবং গত সরকারের আমলে প্রায় 14-15 বছর কিন্তু কোনো নিয়োগ হয়নি, কারণ তাদের একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ডিপ্লোমা আর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের যে মেডিকেল টেকনোলজিস্টের যে কলেজ, এই দুইটা পড়াশোনার যে কারা আসলে মেডিকেল টেকনোলজিস্ট হবে বা আবেদন করবে, এই কারণে কিন্তু তাদের প্রায় 14-15 বছর আমরা দেখেছি যে তাদের এই মামলা মোকদ্দমা, ভুল বুঝাবুঝি, স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও, স্বাস্থ্য অধিদপ্তরের বিক্ষোভ, এইসব নানা কারণে কিন্তু তাদের নিয়োগটা হয়নি। ডাক্তার পদবি নিয়েও অনেক গ্যাঞ্জাম হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখেছি। নার্স মানে আগেও দেখেছি, এখন তো সেটা একদম মানে মানে একদম খুব মারাত্মক আকার ধারণ করছে এই আন্দোলনগুলো। তো সেই মেডিকেল টেকনোলজিস্টগুলো আমরা দেখেছি যে সেই সময় অনেকবার স্বাস্থ্য অধিদপ্তরে দাঁড়িয়েছে, পরে তা আসছে যে হ্যাঁ, যারা ডিপ্লোমা পড়ে যারা এই মেডিকেল টেকনোলজিস্ট হবে তারাও পারবে একই পদে আবেদন করতে, আবার যারা স্বাস্থ্য অধিদপ্তরের যে কৃষি কলেজ মানে স্বাস্থ্যের যে কলেজগুলো আছে সেখানে তারা সেখানেও যে যারা পড়াশোনা করে যাবে তারাও পারবে। সেইটা সমাধান হওয়ার পর কিন্তু আমরা সে নিয়োগ বন্ধ, সবকিছু বন্ধ থাকার পর আমরা দেখেছি যে ওই মীমাংসা হওয়ার পরও কিন্তু 3-4 বছর কোনো এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো নিয়োগ হয়নি মেডিকেল টেকনোলজিস্টের। যেটা আমরা দেখছি যে বিভিন্ন হাসপাতাল চুক্তিভিত্তিক বা কিছু কিছু হাসপাতাল সাহস করে তাদের নিজস্ব অর্থায়ন থেকে মানে পরিচালক দৌড়াদৌড়ি করে তদবির করে রাজি করায় নিজস্ব হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট দরকার, তারা কিন্তু নিয়োগ দিয়েছে। এবং এই এখন যেটা বললেন যে আগে যেটা 11তম গ্রেডে ছিল, এখন সেটা 10ম গ্রেডে আসছে। আমার মনে হয় এটা খুবই একটা ভালো দিক। এটার ফলে যেটা হবে, নতুন করে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে, নতুন করে এই পদেরটা যেহেতু তাদের একটা ভালো দিক হয়েছে, ভালো একটা পদ তারা পেয়েছে, একটাতে কমে ভালো হয়েছে, এটা তাদের উৎসাহ বাড়বে, রোগীরাও সেবা পাবে। এটা দীর্ঘ বছর কিন্তু আসলে এই আলোচনাটা বা তাদের যে অভিযোগটা, তারা কিন্তু এটা ডিজার্ভ করে, তারা এটা ন্যায্য পাওনা, তারা কিন্তু এটা চেষ্টা করছিল, কিন্তু তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে কিন্তু আপনি জানেন যে 14-15 বছর কোনো নিয়োগ হয়নি, তেমন কোনো বড় ধরনের নিয়োগ হয়নি, এবং এই সমস্যাগুলো সমাধান না হওয়ার কারণে এই ইস্যুগুলো এখন যেটা হচ্ছে তাদের জন্য অবশ্যই ভালো হবে। এটা ভালো দিক একটা।
এখন। আপনি যেটা বলছিলেন হচ্ছে চিকিৎসক, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের যে অনুপাতের কথা বলছিলেন, সেই দিক যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আর কি ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন? স্বাস্থ্য সংস্কার কমিশনে কিন্তু এই সংস্কারগুলো আনতে হবে। তারা কিন্তু এগুলো মেনশন করেছে যে আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম যে একজন ডাক্তার, 3 জন নার্স, 5 জন মেডিকেল টেকনোলজিস্ট, এই যে আমাদের দেশে যে মানে আনুপাতিক হার বা অনুপাত যেটা ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টের, এটা কিন্তু তারা মানে কাছাকাছি আনার চেষ্টা করছে, কিন্তু এই সংস্কার কমিশনে কিন্তু সেটা বলা হয়েছে। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে এইটা আপনি জানেন যে স্বাস্থ্য সংস্কার কমিশনে বিষয়টা আসলেই হবে না, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা কতটুকু শুরু করতে পারবে এটা কিন্তু একটু সংশয় আছে। এটা কিছু কিছু স্বাস্থ্য সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে, ওনারা বলেছে যে 3 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত কিন্তু লাগবে এই সংস্কারগুলো করতে। এখন অনেক ডাক্তার, অনেক জনস্বাস্থ্যবিদ, অনেক সাংবাদিক, অনেক সুশীল সমাজ কিন্তু ওই স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যর কাছে প্রশ্ন রেখেছেন যে এটা আসলে আপনারা কিভাবে, আপনারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আছেন, এটা তো অনেক সিদ্ধান্ত আছে, অনেক আইন পাশ করতে হবে, সেখানে নির্বাচিত সরকারের প্রতিনিধি লাগবে, সংসদে পাশ করতে হবে, এখন এত কিছু কিভাবে? তখন ওনারা বলেছে, ওনাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওনারা বলছে যে আমরা বিএনপি, জামাত, যে জাতীয় নাগরিক কমিটি আছে, সবার সাথে আমরা প্রতিনিধির সাথে আমরা আলাপ করেছি, আলোচনা করেছি, এবং আমরা যখন এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো যখন আমরা তাদের সামনে তুলে ধরেছি, তারা সবাই বলেছে যে ঠিক আছে, আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা দেখব। সবার কাছ থেকে তারা সবুজ সংকেত পেয়েছে। তারপরও কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে। আপনাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এক ডাক্তার বলছিল যে আপনি আমাদের সাথে একটু কথা বলে যদি অনেক আপনি স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবগুলো কিন্তু খুবই ভালো, মানে সময় উপযোগী, এবং এটা মানে সাধারণ মানুষের জন্যই করা হয়েছে। তবে ডাক্তারদের যে এই যে বদলি পদায়নের বিষয়গুলো, যেমন তারা ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে, আমি একটু আগের প্রসঙ্গে যাই, যে বলা হয়েছে যে একটা নিয়ম করে দিলে ভালো হতো যে একজন ডাক্তার নতুন চাকরিতে যোগদান করার পর সে 3 বছর 5 বছর পর্যন্ত সে এই জায়গায় তাকে থাকতেই হবে, তারপর সে সেই জেলায় আসবে, সেই জেলা থেকে সে বিভাগে আসবে। কারণ এখন যেহেতু গত সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা কেন্দ্রিক থেকে বিকেন্দ্রীকরণের একটা প্রক্রিয়া চলছে, হাসপাতালগুলো শুরু হয়েছে। প্রত্যেকটা বিভাগীয় শহরে কিন্তু এখন ঢাকার মতো হাসপাতাল থাকছে, বিশেষায়িত হাসপাতাল থাকছে। জেলা হাসপাতালগুলোকেও কিন্তু শক্তিশালী করা হচ্ছে, উপজেলাগুলোকেও কিন্তু শক্তিশালী করা হচ্ছে, এবং কমিউনিটি ক্লিনিক সেগুলো কিন্তু সে সময় এখন যদি একটু বিতর্কিত একটা পর্যায়ে আছে, তারপরে কিন্তু কোনো কাজ থেমেনি। এখন যেহেতু হচ্ছে যে এই ওনারা বলছে যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে আপনি যদি একটা মেয়াদ করে দেন যে 3 বছর থেকে 5 বছর আমাদেরকে একটা জায়গায় থাকতে হবে। আপনি জানেন যে একজন ডাক্তার কিন্তু সারা জীবন পড়াশোনা করতে হয় তাদেরকে। তারা যদি আপডেট তথ্য, সাম্প্রতিক তথ্য যে মানে তারা যদি নিজেদের মধ্যে না নেয়, তাহলে কিন্তু তারা চিকিৎসা করাতে পারবে না। আপনি জানেন প্রতিদিনই নতুন নতুন জীবাণু, নতুন নতুন চিকিৎসা পদ্ধতি, নতুন নতুন ওষুধ বেরোচ্ছে। একজন ডাক্তারকে যদি আপনি আজীবন বা একটা বড় সময় যদি একটা উপজেলায় রাখেন, তাহলে কিন্তু আসলে তাদের জন্য আমরাও সেবা পাবো না, সাধারণ মানুষও সেবা পাবে না, তারাও আপডেট হতে পারবে না চিকিৎসার ক্ষেত্রে। এটা আসলে একটা জটিল প্রক্রিয়া। এটা কিন্তু আসলে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যদের কিন্তু আমরা সবাই, সাংবাদিকের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে, এবং সুশীল সমাজ যারা জনস্বাস্থ্যবিদ এবং অন্যান্য বিভিন্ন এনজিও যারা আছে, যারা এবং বিভিন্ন যে বিদেশি সংস্থা আছে, তাদের পক্ষ থেকে কিন্তু দাবি জানানো হয়েছে, প্রস্তাব করা হয়েছে যে আপনি এই জায়গাটা একটু দেখেন যে ডাক্তাররা যাতে একটা নিয়ম মেনে একটা বছর নির্দিষ্ট সময় থাকে, এবং তারপর যেন তারা জেলা, বিভাগীয়, তারপর ঢাকা, এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে তাদেরকে আপনি জানেন যে ট্রেনিং না করলে তাদের প্রমোশন হয় না। একটা খুব মর্মান্তিক একটা কথা যে ট্রেনিং যতক্ষণ একটা তাদের ডিগ্রি ভারী না হবে, প্রমোশন কিন্তু তাদের হবে না। এখন এইসব বিষয় নিয়ে কিন্তু পাশাপাশি আপনাকে যেমনটি বলছিলাম যে এই ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টের যে আনুপাতিক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আনুপাতিক হারের কাছাকাছি যাওয়ার কিন্তু প্রস্তাব রাখা হয়েছে। এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা হয়েছে। স্বাস্থ্য কমিশনের সদস্যরা কিন্তু আশ্বাস দিয়েছে আমাদের সবাইকে যে আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেতাদের সাথে কথা বলেছি, হয়তো তারা যদি ক্ষমতায় আসে, যেই ক্ষমতায় আসুক, বিএনপি, জামাত অথবা জাতীয় নাগরিক কমিটি, তারা কিন্তু আসলে কথা দিয়েছে যে তারা আসলে বিষয়গুলো দেখবে, এবং সেটা মানে এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেগুলো ধাপে 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 তারা বাস্তবায়নের চেষ্টা করবে।
আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। আমরাও মনে করি শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসকদের পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট সহ আরও যারা চিকিৎসার সাথে জড়িত সংশ্লিষ্ট তাদের সবাইকে নিয়ে আসলে চিকিৎসা খাত যে সংকট বা যে বিষয়গুলো সমাধান প্রয়োজন সেগুলো সমাধান হয়ে যাক। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে মেডি ভয়েসে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের মেডি ভয়েস নিউজ রুম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা স্বাস্থ্য খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।